ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল। কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকাইয়া দাঁড়াইলেন, পরে আবার চলিতে আরম্ভ করিলেন। ঠিক তাহার খানিক দূর যাইতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটির সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যাই মা, এক্ষুনি যাও আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরই সয়হরি সৎসাহেব 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাইয়াই বলিয়া উঠিলেন, ওই পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো আর তোমরা আসো না। এই বেড়ের গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং আপনি একটা নিয়ে যান। অন্নপূর্ণা স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, পুরুষপতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? এটা হচ্ছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে পুঁই মাচা গল্পের দ্বিতীয় পাঠ। এখনো পর্যন্ত যারা প্রথম পাঠ শোনেননি তারা আমার চ্যানেলে গিয়ে প্রথম পাঠটা শুনে আসুন। খুবই জনপ্রিয় একটা গল্প। চলো দ্বিতীয় পাঠটা শুরু করা যাক। সয়হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না, আমি এই তো। সয়হরি ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতো নিস্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, গিয়ে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর বলো না, আমি সবই জানি। মনে ভেবেছিলে না আপুত্রা ঘাটে গিয়েছে? আর কি, দুর্গার মা আমাকে ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি। শুনলাম বরসপতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ। ঠিক তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম দেখি আবার শব্দ। তোমার তো ইহাকালও নেই আর পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে নিজের জীবনটা তো নষ্ট করিতেছ। যা করতে ইচ্ছে হয় তা তুমি করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য শুনি? সয়হরি হাত নাড়িয়া বৃহস্পতায় তার উপস্থিত থাকিবার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টিতে সামান্য তাহার বেশি কথাও যোগাইল না, বা কথিত উক্তগুলোর মধ্যে কোনো পূর্বাপার্শ্ব সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখে মেটে আলুর দিকে একবার আর চোখে চাইয়াই নিরহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিল, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মেয়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকিয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া আবার ভূপতিত মেটে আলুর দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে আবার বাড়ির সম্মুখে বাঁশঝাড়ির মাথার কথা চাহিয়া রইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া তার কথা বাইর হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলতিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাইয়া উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি,
আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো, তবেই তোমাকে ছাড়বো। বরসপাতার বনের মধ্যে গিয়েছ ওই মেটি আলু চুরি করতে? সমস্ত মেয়ে কথাকার, বিয়ের জুটি হয়েছে কোন কালে? সেই এককাল বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু তুলে নিয়ে আসা। যদি গোসাই চৌকিদাররা ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার তখন কোন শ্বশুরমশাই আসতো তোমায় বাঁচাতে? আমার জোটে খাবো আর না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এই মেয়েকে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকাল বেলা, ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে আসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারা জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারি আঁতরাত করিবার আয়োজন করিয়াছে এবং ভবিষ্যৎ সম্ভবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফেলিয়া গন্তিবন্ধ হইয়া ফাঁসি হইয়া অসামীর মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলো পাতিত বড় মেয়ে তার মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে। দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা কেউ পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মারা যাবে। খেন্তি বলিল, কেন মা, আমি রোজই জল ঢালবো। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বাঁচলেও বেঁচে যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীতও পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুটে বাড়ু হইতে গোবর কুড়িয়া আনিল। সহায়হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা তো গায়ে দিতে হয়, দেখ দেখি কি শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত, তেমন তো আর শীত নেই। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বেসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়হরি বাইরে বাইর হইলা গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন যে তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহে নাই। খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ বহু বৎসর হইতে হইল। হরিপুরে রাসের মেলা হইতেই 100 কালো ষাঁড় জেরেই 2.5 টাকা মূল্যে জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি 10 বৎসর হইতে খেন্তির স্বাস্থ্য উন্নতি হওয়া দরুন জামাটি আর তাহার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সহায়হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে উহাই থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁসিতে চালের গুঁড়ো, ময়দা ও গুঁড়ো দিয়ে চকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়োনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতেই স্বীকৃত হয় নাই, কারণ সে যেখানে বসে বনবাদুরে ঘুরে বেড়ায়, তাহার কাপড় কাচড় স্বাস্থ্যসম্মত সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পাড়ায় হাত পা ঘোরাইয়া ও শুষ্ক কাপড় পরিয়া তাহাকে বর্তমানে পদে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলামাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলল, মা, ওই একটু দাও না গো। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটা বিশেষ মুদ্রা রচন করিয়া সেটুকু রাধির পশায়িত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা, আমায় একটু দাও। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে এদিক ওদিক চাইতেছিলেন। এ সময় খাইতে চাওয়া মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রই। অন্নপূর্ণা বলিলেন, দেখি
নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি খেন্তি। ক্ষিপ্ত হস্তে নারকেলের উপরে মালাখানা যাহাতে ফুটো নাই সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজমে পুঁটি বলিল, জেঠিমারা অনেকক্ষণ আগেই দুধ নিয়ে আছে, রঙা দিদি ক্ষীর তৈরি করিতেছিল, ওদের অনেক রকম হবে তাই না মা? খেন্তি মুখ তুলিয়া বলিল, এ বেলা আর হবে নাকি, ওরা তো ও বেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তি টুক্ত সবই হয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বলিলাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়াই করে, সে তো কেমন খুবই ভালোই লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটা একটুখানি তেল লাগাইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সুউত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, ঘুদির মা কত ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় না। পাটিসাপটা ক্ষীর দিলেই ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তির মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে বসে খাস না, মুখ থেকে পড়বে কি না, যা ওই দিকে গিয়ে খা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়াই খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারে না। সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেকের পর অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক টুকরো করে পাতা পেতে বস তো দেখি, গরম গরম দুটো দি। খেন্তি, জল দেওয়ার ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার ও প্রস্তাব মনোপ্রুত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা, বর্দি পিঠে খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে ঠিক খেয়ে নেব। খানক্ষণে খাইবার পরই মেজমে পুটি খাইতে চাইল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে ঠিক পছন্দ করে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাইয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন করিয়া ফেনিয়া নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিলেন। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুলি তুলিতে তুলিতে সন্দেহে তাহারই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটুক মেয়েটার দিকে চাইয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমনই ভালো মানুষ সে। কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি তার মুখে নেই। উঁচু কথা কখনো কাউকে তিনি শোনায়নি। এক মাসের প্রথমে সয়ারি এক দূর সম্পর্কীয় আত্মীয়র ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখনো অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। এই গল্পটির দ্বিতীয় পার্ট এখানেই শেষ হলো। তৃতীয় পার্টটি শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সঙ্গে থাকুন। ঠিক কাল সকাল 9টায় গল্পের তৃতীয় পার্ট নিয়ে আমি চলে আসব। এবং গল্পটি ভালো লাগলে একটা লাইক
একটা কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। এবং গল্পটা আপনি কোথা থেকে শুনছেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবং আপনার মন পছন্দ যদি কোনো গল্প থাকে এবং সেটা যদি শুনতে চান, নিশ্চয়ই কমেন্ট করে জানান। আপনার পছন্দ মতোই গল্প শোনাব। ধন্যবাদ। রে না